কিরে মালতী, আজও ভাতের থালাটা নিয়ে এভাবে বসে আছিস? খা এবার। আমার খিদে নেই মা। খিদে নেই বললে হবে? না খেয়ে খেয়ে নিজের চেহারাটার কি অবস্থা করেছিস দেখ একবার। বললাম তো খিদে নেই, খেতে ইচ্ছে করছে না। প্রতিদিন এই এক কথা। খাওয়া, ঘুম, স্নান সব ছেড়েছে মেয়েটা। কি গো, তুমি কিছু বলো ওকে। হ্যাঁ মালতী মা, খেয়ে নে। আচ্ছা, আমি খাইয়ে দেব? না, আমি খাবো না বললাম তো। উঠলাম আমি। একেই এভাবে খাবার ফেলে রেখে উঠতে নেই। আরে একটু কিছু মুখে দিয়ে যা মা। মালতী যাস না, মালতী খেয়ে যা। দেখলে তো কি শুরু করেছে বলো তো মেয়েটা। প্রতিদিন এই এক জিনিস, আমি যে আর সহ্য করতে পারছি না। সত্যি কি যে হলো মেয়েটার। অমন হাসি খুশি মেয়েটা আমার কেমন যেন একেবারে চুপচাপ হয়ে গেছে। আমি তোমাকে বলছি শোনো, নিশ্চয়ই কোনো অপশক্তির নজর পড়েছে ওর উপরে। তুমি ভালো কোনো তান্ত্রিক ডেকে নিয়ে এসো, নয়তো এভাবে থাকলে মেয়েটা যে আমার মরে যাবে গো। তান্ত্রিক, পুরোহিত, বৈদ্য, কবিরাজ সবাইকে তো এই গত 2 মাসে ডেকে এনেছি রমা। কেউ তো কিছুই ঠিক করতে পারলো না, বলতেই পারলো না যে কি হয়েছে ওর। ওরা সব ভণ্ড। তুমি অন্য কোথাও থেকে খুঁজে আনো কাউকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আমি দেখছি কি করা যায়। মালতী, মালতী, ওঠ মালতী, ওঠ ওঠ মা। আমি যা বলবো, যেভাবে বলবো তা করবি তো মালতী? হ্যাঁ করব। বাহ, লক্ষ্মী মেয়ে। এতদিন তুই অনেক কিছু দিয়েছিস আমায়। এবার যা, তোর মা তোর বিয়ের জন্য যে সোনার গয়না বানিয়ে রেখেছে সেগুলো নিয়ে আয় আমার কাছে। গ্রামের শেষ প্রান্তের বট গাছের তলায় আমি আছি। যা, তাড়াতাড়ি সব নিয়ে আয়। মালতী বিছানা থেকে নেমে যন্ত্রচালিতের মতো এগিয়ে যায় তার ঘরে রাখা সিন্দুকের দিকে। চাবি দিয়ে সিন্দুক খুলে আতিপাতি করে খুঁজতে থাকে গয়না, কিন্তু একজোড়া কানবালা ছাড়া আর কিছুই সে পায় না। অগত্যা সেই দুটো হাতে নিয়েই রাতের অন্ধকারে বেরিয়ে যায় সে। গভীর ঘুমে আচ্ছন্ন রুমা আর বিজন টের পায় না কিছুই। মাত্র এক জোড়া কানবালা? তোকে না বললাম সমস্ত গয়না নিয়ে আসতে? সিন্ধুকে শুধু এটাই ছিল, আর কিছুই পাইনি। বুঝেছি, তোর বাপ মা সব লুকিয়ে রেখেছে। বেশ, কতদিন আর লুকিয়ে রাখবে? সবকিছু তো আমি নিয়েই ছাড়বো। আমি এখন কি করব? তুই তুই এখন ফিরে যা। কাল থেকে বাড়ির সমস্ত জায়গায় খুঁজবি কোথায় আছে বাকি সোনা গয়না। খুঁজে পেলেই রাতের বেলা আমি ডাকলে আমার কাছে নিয়ে চলে আসবি। আচ্ছা। আর শুয়ে থাকলে চলবে না, উঠে রান্নাবান্না শুরু করি। মালতীর বাবা আবার সকাল সকাল ব্যবসার কাজে পাশের গ্রামে যাবে বলেছে, তার আগে সব গুছিয়ে ফেলতে হবে। এ কি, এত সকালে সদর দরজা এভাবে হাট করে কে খুলে রেখেছে? মালতীর বাবা তো ঘুমাচ্ছে, তবে কি মালতী বাইরে বেরিয়েছে? দেখি তো। এই বলে রমা তড়িঘড়ি মালতীর ঘরে গিয়ে দেখে ওর ঘরে কেউ নেই। তারপরে বাইরে বেরিয়ে তন্ন তন্ন করে খুঁজেও মালতীকে কোথাও দেখতে পায় না সে। তারপরে ঘরে এসে বিজনকে ডেকে তোলে সে। এই শুনছো? ও মালতীর বাবা, কি গো, ওঠো না। কি হয়েছে? কি সাত সকালে চিৎকার করছো কেন? আরে মালতী ঘরে নেই, কোথায় গেল মেয়েটা, একটু দেখো। আরে বাবা, এত সকালে কোথায় আর যাবে? আছে, দেখো না, এদিক ওদিক কোথাও রয়েছে। আমি সব খুঁজে নিয়েছি, কোথাও নেই, তুমি ওঠো। লোকজন। বিজন তড়ি ঘড়ি উঠে বাড়ির চারিদিকে মালতীকে আরেকবার ভালো করে খুঁজে, কিন্তু ওকে না পেয়ে অবশেষে গ্রামের কয়েকজন লোক আর মোড়লকে ডেকে ওকে খুঁজতে বের হবে। এমন সময় মালতী ধীর পায়ে বাড়ির উঠোনে প্রবেশ করে। ওই তো
ওই তো মালতী এসেছে। কোথায় ছিলি মা? বল কোথায় ছিলি? ও ও ও মা মালতী, মা মালতী, কোথায় গিয়েছিলি এই ভোরবেলা? তা আবার একা একা কোথায় গিয়েছিলি তুই? এই কোথায় আর যাবে, দেখুন কোনো প্রেমিক জুটিয়েছে হয়তো, তার সাথেই রাত কাটিয়ে এসেছে। ছি 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 ছি, এ কি বলছেন আপনারা? মালতী আমার ওরকম মেয়েই নয়, ও একটু অসুস্থ, তাই হয়তো। মালতী তুই ঘরে যা, এইসব আলোচনার মধ্যে তোকে থাকতে হবে না। অসুস্থ না ছাই, কে জানে কোথায় মুখ পুড়িয়ে এসেছে। হাহ, এই মেয়ে তো এই গ্রামের অন্য মেয়েদেরও খারাপ করবে দেখছি। দয়া করে এমন কথা বলবেন না দাদা। মোড়ল মশাই, আপনি তো আমার মালতীকে সেই ছোট থেকে চেনেন, আপনি কিছু বলুন না। দেখো বিজন, তোমাদের সাথে আমার সম্পর্ক অনেক দিনের, এটা যেমন সত্যি তেমনি মালতীকে ছোটবেলা থেকে আমি দেখে এসেছি। আমার কোলে পিঠেই ও মানুষ হয়েছে, এটাও সত্যি। কিন্তু কিন্তু কি মোড়ল মশাই, আপনি তো জানেন যে ও অসুস্থ। হ্যাঁ, অসুস্থ জানি, কিন্তু অসুস্থ মানুষ তো সারা রাত বাইরে কাটিয়ে আসে না, তাই আবার সমস্ত মেয়ে মানুষ। না না, এমন চলতে থাকলে গ্রামের মেয়েদের কাছে একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন হবে। না 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 না, ওকে আমরা শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবো। ও আর এমন কখনো করবে না মোড়ল মশাই। সে ডাক্তার বুদ্ধি দেখাও কি তান্ত্রিক ওজা দিয়ে ঝাড়ফুঁক করো, সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু যা করার এই গ্রামে থেকে আর করা চলবে না। যদি মেয়েকে সুস্থ করে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাতে পারো তবে আবার এই গ্রামে এসো, তার আগে নয়। না, এমনটা করবেন না মোড়ল মশাই। আপনার দুটো পায়ে পড়ি। এই গ্রামে আমাদের এতদিনের ব্যবসা, 7 পুরুষের ভিটে, এসব ছেড়ে কোথায় যাব আমি পরিবার নিয়ে? এখন আর এসব বলে কি হবে বিজন? মেয়েকে একটু চোখে চোখে রাখলে আজ আর এই দিন দেখতে হতো না তোমাদের। এই চলো সবাই। হে ভগবান, কি পাপ করেছি বলো যে এভাবে শাস্তি দিচ্ছ? এই মুখপুরি মেয়েটাকে নিয়ে এমনি জ্বালার শেষ ছিল না, তার উপরে আজকে এই ভিটে মাটিও ছাড়া হতে হলো আমাদের। এখন আমরা কোথায় যাব, কি করব? হায় হায় হায়। এখন আর কান্নাকাটি করে কি হবে বলো তো? ভাগ্যে যা লেখা আছে সেটা তো মেনে নিতেই হবে আমাদের। কিন্তু কিন্তু এখন কোথায় যাই বলো তো? যেতে যখন হবেই তখন আপাতত সব গুছিয়ে আমার বাপের বাড়িতেই চলো, ওখানে থেকে পরবর্তীতে কি করব ভাবা যাবে। কথাটা ঠিকই বলেছ। আচ্ছা বেশ, চলো তাহলে সব গোছগাছ শুরু করে দিই। যত তাড়াতাড়ি বেরিয়ে পড়া যায় ততই মঙ্গল। বিজন ও রমা সব গুছিয়ে নিচ্ছিল। সব শেষে রমা মালতীর ঘরে এসে সিন্দুক খুলতে যাবে এমন সময় দেখে, এ কি, সিন্দুকটা এমন হাট করে কে খুলে রেখেছে? চাবিটাও তালায় লাগানো। মালতী, তুই খুলেছিলি সিন্দুক? কিরে, কিছু জিজ্ঞেস করছি তো? উফ, এই মেয়েটাও না, দেখি তো ভেতরে সব ঠিক আছে কিনা। কি, এখানে একজোড়া কানবালা ছিল, কোথায় গেল? ওগো শুনছো? এদিকে একবার এসো, তাড়াতাড়ি এসো। কি ব্যাপার? কি ব্যাপার? আবার কি হলো বলো তো দেখি। আরে আরে দেখো না, এই ঘরে এসে দেখি সিন্দুকটা খোলা, তার উপরে একজোড়া কানবালা ছিল ভেতরে, ওটাও নেই কোথাও। আচ্ছা, ভালো করে খুঁজেছিলে তো? আর আর বাকি গয়না কোথায়? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করে খুঁজেছি, কোথাও নেই। আর বাকি গয়না আমি বাক্স করে অন্য জায়গায় লুকিয়ে রেখেছি। এই কানবালাটা রেখেছিলাম নিজে পরবো বলে। দাঁড়াও, লুকিয়ে রেখেছিলে? কিন্তু কেন? আরে তোমাকে বলেছিলাম না, বেশ কিছুদিন ধরে ঘরের অনেক কিছু উধাও হয়ে যাচ্ছে, তাই কি মনে করে সব আলাদা বাক্স করে লুকিয়ে রেখেছি। এখন তো দেখছি আমার সন্দেহই সত্যি হলো। কিন্তু কার এত সাহস হবে যে আমার বাড়ির সিন্দুক খুলে চুরি করবে? তাছাড়া চাবি কোথায় রাখা থাকে সে তো আমরা 3 জন ছাড়া আর কেউই জানে না। আমার মনে হয় গ্রামের লোকেরাই ঠিক বলছে। তোমার ওই গুণধর মেয়ে প্রেমিক জুটিয়ে তাকে সব দিয়ে এসেছে। দেখো না, কতবার করে জিজ্ঞেস করছি, কোনো উত্তর দিচ্ছে না। আচ্ছা বেশ ছাড়ো।
যা হবার তা তো হয়েই গেছে। তুমি বরং বাকি জিনিসগুলো সাবধানে নিয়ে চলো, আমি আমাদের গরুর গাড়িটা বের করছি। তোমরা তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। কিছুক্ষণের মধ্যেই ওরা তিনজন সব বেঁধে ছেঁধে উঠে বসল গরুর গাড়িতে। গ্রাম পেরিয়ে 2-3 ক্রোশ পথ পার করে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গিয়েছে। ডান দিকের রাস্তায় কিছুটা এগিয়ে একটা সাঁকো পার হলেই রমার বাপের বাড়ির গ্রাম, আর বাঁ দিকের রাস্তায় ঘন জঙ্গল। বিজনদের গরুর গাড়ি ডান দিকের পথ ধরে কিছুটা এগিয়েছে এমন সময়, দাদা দাঁড়ান দাঁড়ান, এ পথে কোথায় যাচ্ছেন? আগে ওই পাহাড়পুর যাব দাদা। কেন, কি হয়েছে বলুন তো? এ পথ দিয়ে তো যেতে পারবেন না। মানে কেন, মানে কি হয়েছে? আরে গত 2 দিনে বৃষ্টিতে পাহাড়পুর যেতে ওই যে সাঁকোটা পার হতে হয়, তা তো ভেঙে পড়েছে। হ্যাঁ, হায় 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 হায়, এখন তাহলে আমরা কি করব? ফিরেও তো যেতে পারবো না। দেখুন, আপনি এক কাজ করুন, ওই জঙ্গলের রাস্তা দিয়ে যান। একটু ঘুরপথ হবে বটে, তবে ওই রাত থাকতেই পৌঁছে যাবেন। বেশ, তাই করি তবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। অগত্যা আর কোনো উপায় না পেয়ে বিজন গরুর গাড়ি ঘুরিয়ে জঙ্গলের পথ যখন ধরে তখন সন্ধে নামছে। জঙ্গল পার হতে হতে রাত নেমে যায়। এই পথ দিয়ে তো আগে কখনো পাহাড়পুর যাইনি, তার উপরে এত রাত হয়ে গেছে। আশেপাশে তো কোনো জনবসতিও নেই যে কাউকে ডেকে একটু জিজ্ঞেস করব। এই রাত দুপুরে রাস্তাঘাটে কি সমস্যায় পড়লাম বলো দেখি। কি করবে এখন? সেটাই তো ভাবছি। আরে ওই তো দূর থেকে কি একজন হ্যারিকেন নিয়ে এদিকে আসছে বলে মনে হচ্ছে। ওনাকে জিজ্ঞেস করি বরং। বলছি, পাহাড়পুর যাওয়ার রাস্তাটা কোন দিকে একটু বলবেন? পাহাড়পুর? সে পথ তো আপনি 1 ক্রোশ আগে ছাড়িয়ে এসেছেন। জঙ্গল শেষ হওয়ার আগে বাঁ দিকে একটা রাস্তা ঘুরে গেছে ওদিকে। কিন্তু এখন এই রাতে আবার অতটা পথ কি করে যাব সেটাই ভাবছি আমরা। আসলে সাথে মেয়ে বউ রয়েছে, কোনো বিপদ যদি হয়। তা তো ঠিকই, আরও তো 7-8 ক্রোশ পথ যেতে হবেই। তার চেয়ে যদি কিছু না মনে করেন একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ দাদা, নিশ্চয়ই, বলুন না। আমার বাড়ি এই কাছেই, আপনারা বরং আজ রাতটা আমার বাড়িতেই কাটান, কাল সকালে না হয় চলে যাবেন। আপনার কোনো অসুবিধা হবে না তো? আরে অসুবিধা আর কি, আমি একা মানুষ থাকি, বরং এই গরিবের ঘরে আপনাদের একটু কষ্ট করে থাকতে হবে বই কি। না না না, কি যে বলেন দাদা, আপনি বড্ড উপকার করলেন আমাদের, নয়তো এই রাত বিরতে বড় বিপদে পড়ে যেতাম আমরা। আরে বেশ বেশ, চলুন তবে। পাহাড়পুরে আপনাদের জ্ঞাতি রয়েছে নাকি? হ্যাঁ, আমার স্ত্রীর বাপের বাড়ি, ওখানেই একটু ঘুরতে যাচ্ছিলাম আর কি। এত জিনিসপত্র নিয়ে ঘুরতে? যাই হোক, আচ্ছা, এখানে আসার পর থেকে দেখছি আপনার মেয়ে এরকম চুপচাপভাবে বসে, ওর কি? হ্যাঁ, মানে ও একটু অসুস্থ, তাই আর কি। আসলে ওর মতোই আমার একটা মেয়ে ছিল। আজ আমার মেয়েটা বেঁচে থাকলে। কি হয়েছিল আপনার মেয়ের? বড় লক্ষ্মীমন্ত মেয়ে ছিল আমার, খুব হাসি খুশি। কিন্তু হঠাৎ একদিন কি যে হলো, মেয়েটা আমার খাওয়া দাওয়া সব ছেড়ে দিল। রাতে ঘুমোতো না, একা একাই কি সব বিড়বিড় করতো। মাঝে মাঝে রাতে কোথায় যেন চলে যেত। এদিকে বাড়ির সব সোনা দানা টাকা পয়সা সব উধাও হয়ে যেতে লাগলো। মেয়েকে কবিরাজ বুদ্ধি দেখালাম, কেউ ঠিক করতে পারল না। শেষে এক সাধু বাবা বললেন মেয়েকে কেউ বশীকরণ করেছে। কিভাবে করেছে তা তিনি বলতে পারলেন না, তবে মেয়ে ঘরের সব জিনিস তাকেই দিয়ে আসে সেটা বললেন। সেই শয়তানকে ধরার আগেই মেয়েটা আমার একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। আর মেয়ের শোকে ওর মাও আমাকে ছেড়ে চলে গেল মেয়ের কাছে। তাহলে তাহলে আমাদের মালতীর সাথেও একই জিনিস ঘটেছে? মানে? মানে আপনার মেয়ের সাথে যা যা হয়েছে, আমাদের মেয়ে মালতীর সাথেও ঠিক তাই তাই হয়েছে। সেই জন্যই আমরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলাম। আমি আমি আগেই বুঝতে পেরেছিলাম আপনার মেয়েকে দেখে। কিন্তু আপনারা যেখানেই যাবেন ওই শয়তান কিন্তু আপনাদের আশেপাশেই থাকবে। তাহলে উপায়?
কি করে বাঁচাবো আমার মেয়েকে? উপায় উপায় একটা আছে, বলছি শুনুন। মালতী, ওঠ মালতী, গয়নার বাক্সটা নিয়ে জঙ্গলে আয়। আমি এখানেই আছি, তাড়াতাড়ি আয়। আসছে। মালতী ধীর পায়ে উঠে যে ঘরে রমা আর বিজন শুয়েছিল সেখানে গিয়ে রমার মাথার কাছে রাখা গয়নার বাক্সটা নিয়ে চুপচাপ এগিয়ে যায় জঙ্গলের দিকে। কিছুক্ষণ পর রমেশ এবং বিজন মালতীর পিছু নেয়। বেশ খানিকটা হাঁটার পর মালতী একটা গাছের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে যজ্ঞের আগুন জেলে বসে থাকা এক তান্ত্রিকের হাতে গয়নার বাক্সটা তুলে দেয় সে। এই তো কত গয়না! বাবা বাবা বাবা, খুব ভালো কাজ করেছিস। এবার কি করব? তোর বাবার কাছে আমাকে দেওয়ার মতন আর কিছুই নেই। তুই সামনের অমাবস্যায় আত্মহত্যা করবি। ঠিক আছে। এভাবেই একের পর এক পরিবার লুট করে আমি বিশাল বড় লোক হয়ে যাব। গাছের আড়াল থেকে রমেশ আর বিজন সবটাই দেখছিল। তান্ত্রিককে দেখা মাত্রই ওরা দুজনেই তাকে চিনতে পারে। আরে আরে, এ তো সেই চুড়িওয়ালা। আজ থেকে মাস দুয়েক আগে চুড়ি বিক্রি করতে এসেছিল আমাদের গ্রামে। মালতীর দুটো চুড়ি খুব পছন্দ হয়েছিল, তখন ওকে বিনামূল্যেই ওই চুড়ি দুটো দিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আমার মেয়েকেও এই চুড়িওয়ালাই চুড়ি বিক্রি করতে এসেছিল। চলুন, আজ এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়ব। শয়তান, এতদিনে পেয়েছি তোকে। আজ এত বছর ধরে তোকে খুঁজছি, তোর জন্য আমার মেয়েটা মরেছে, আবার এই মেয়েটাকে মারছিস। আজ তোকে একেবারে শেষ করে ফেলবো বদমাইশ। কিচ্ছু করতে পারবি না আমাকে, কিচ্ছু না। মালতী, মার ওদের দুজনকে। তান্ত্রিকের কথা শোনা মাত্র মালতী দৌড়ে গিয়ে প্রথমে বিজনের হাতে কামড় বসিয়ে দেয়। বিজন ছিটকে পড়তেই মালতী এবার রমেশের গলা চেপে ধরে। বিজন উঠে রমেশকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এদিকে সেই তান্ত্রিক গয়নার বাক্স নিয়ে পালিয়ে যায়। অনেকক্ষণের চেষ্টায় বিজন মালতীর হাত থেকে রমেশকে উদ্ধার করার পরে মালতী সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কি হলো আমাদের সাথে? গয়নাগাটি সব তো গেলই, এদিকে মেয়েটাও এমন হয়ে রইল। আগামী অমাবস্যার আগে যেভাবেই হোক কিছু অন্তত একটা করতেই হবে, নয়তো মেয়েটাকে বাঁচানো যাবে না। আচ্ছা, মেয়ের হাত থেকে ওই চুড়ি দুটো খুলে ফেললেই তো হয়ে যায়, বলো? হর হর মহাদেব। আরে সাধু বাবা, আপনি আসুন আসুন আসুন। বসুন বাবা। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই। তাহলে তোর মেয়ে এখন কেমন আছে রে? মেয়ে সে তো এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে বাবা। কিছুতেই আর কিছু করতে পারলাম না। এরপর রমেশ তার মেয়ের মৃত্যু এবং মালতীর সাথে ঘটে চলা সমস্ত ঘটনা ও গত রাতে ঘটা সবকিছু খুলে বলে ওই সাধু বাবাকে। বুঝলাম, ওই চুরির মাধ্যমেই বশীকরণ করছে। ওই লোকটা বশীকরণ করছে আইবুড়ো মেয়েদের, তারপর তাদের বাড়ির সব জিনিসপত্র ওই মেয়েকে দিয়ে চুরি করিয়ে তাকে অবশেষে মেরে ফেলছে। আমি এক্ষুনি গিয়ে ওই চুড়িটা খুলে ফেলবো মালতীর হাত থেকে। আহা,
ভুলেও ওই কাজ করো না মা, তাহলে সাথে সাথেই তোমার মেয়ের মৃত্যু ঘটবে। তাহলে এখন কি উপায় বাবা? দেখো, ওই তান্ত্রিক এক বিশেষ ক্রিয়ার মাধ্যমে এই শক্তি লাভ করেছে, তা খণ্ডন করার ক্ষমতা আমার নেই। হ্যাঁ, কিন্তু তোমরা যদি ওকে খুঁজে বের করে এক কোপে ওর ধর থেকে মাথা আলাদা করে দিতে পারো, তবেই তোমার মেয়ে মুক্তি পাবে। তবে একটা কথা মাথায় রাখবে। কি কথা বাবা? ভুলেও ওর চোখের দিকে তাকাবে না, তাহলে কিন্তু ও তোমাদেরও বশ করে ফেলবে। কিন্তু ও তো পালিয়ে গেল কাল। আগামী অমাবস্যা অবধি ও এখানেই থাকবে, তোমার মেয়ের মৃত্যুর অপেক্ষায়। তাই তার আগেই ওকে খুঁজে বের করে যা করার করতে হবে তোমাদের। এদিকে সেদিন থেকে বিজন আর রমেশ ওই জঙ্গলে প্রতিদিন খুঁজতে থাকে সেই তান্ত্রিককে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না। আর মাত্র 2 দিন পরে অমাবস্যা। ওই তান্ত্রিকের তো কোনো খোঁজই পেলাম না। মেয়েটাকে আর বোধহয় বাঁচাতে পারবো না। না না না, এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু আপনার মেয়েকে আমি কিচ্ছু হতে দেব না। কিন্তু কি করব এখন বলুন তো? এই জঙ্গলের শেষ প্রান্তে একটা উঁচু টিলা আছে। আজ রাতে আমরা সেই টিলায় গিয়ে চড়ব। কিন্তু সেখানে গিয়ে কি হবে? দেখো, রাতে যদি সেই জঙ্গলে থাকে তবে নিশ্চয়ই আগুন জ্বালাবে, আর সেই টিলা থেকে আমরা তা দেখতে পাবো। এভাবে ওই তান্ত্রিককে খুঁজতে হবে আমাদের। বেশ, তাই হবে। সেদিন রাতের বেলাতেই বিজন আর রমেশ উঠে পড়ল জঙ্গলের পাশে থাকা সেই টিলার একেবারে উঁচু অংশে। অনেকক্ষণ ভালো করে দেখার পরও তারা জঙ্গলের মধ্যে কোনো আগুন জ্বলার চিহ্নই দেখতে পেল না। না, ওই তান্ত্রিক মনে হয় এই জঙ্গল ছেড়ে চলে গেছে। কেনই বা থাকবে আরো? সবই তো লুট করে নিয়েছে আমাদের। এবার মেয়েটাও। ওই তো দেখুন, জঙ্গলের ওই ভেতর দিকটা আলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো। ওই তো, চলুন চলুন, আর দেরি করাটা ঠিক হবে না, চলুন। বিজন আর রমেশ তাড়াতাড়ি সেই টিলা থেকে নেমে যেদিকে আলোর আভাস দেখা গিয়েছিল সেদিকে চলতে লাগলো। বেশ কিছুটা পথ হাঁটার পর তারা যখন সেই আগুনের উৎসের কাছে পৌঁছালো, তখন দেখল সেই তান্ত্রিক বসে আছে। তার সামনে অজস্র সোনা দানা টাকা পয়সা ছড়ানো। তোরা আবার চলে এসেছিস? আগের দিন শিক্ষা হয়নি তোদের, তাই না? এবার নিজেরা মরতে এসেছিস? না, বিজনদা তাড়াতাড়ি ওর চোখটা বাঁধুন, আমাকে নয়তো বশ করে ফেলবে এক্ষুনি। আপনি ভুলে ওর চোখের দিকে তাকাবেন না। তান্ত্রিক উঠে পালাতে যাওয়ার আগেই বিজন তাকে ধরে ফেলে এবং গামছা দিয়ে তার চোখ বেঁধে দেয়। তারপরে সাথে থাকা দড়ি দিয়ে ওই গাছের সাথে তাকে বেঁধে দেয়। পুরুষের দল, যদি সাহস থাকে তো চোখ খোল আমার, চোখ খোল। তারপর লড়াই কর আমার সাথে। কাপুরুষ তো তুই। এতদিন ধরে না জানি কত পরিবারের মেয়েদের বশীকরণ করে তাদের সর্বনাশ করেছিস। তোর মুখে আবার বড় বড় কথা। এর সাথে আর কোনো কথা বাড়িয়ে লাভ নেই। মারুন ওকে, মারুন। রমেশ কুঠার দিয়ে সেই তান্ত্রিকের গলায় এক কোপ মারে। ওদিকে বাড়িতে শুয়ে থাকা মালতীর হাত থেকে দুটো চুড়ি নিজে থেকেই ভেঙে পড়ে যায়। এরপর বিজন আর রমেশ নিজেদের সোনা গয়নাগুলো রেখে বাকিগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। আর বেশ কিছু বছর পর ভালো ঘরে মালতীর বিয়ে হয়ে যায়।